নমস্কার, আমি মিলন স্যার। পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত। আমি আজকে আবার চলে এসেছি তোমাদের কাছে। তোমরা যদি একটু খেয়াল করো তাহলে দেখতে পাবে এসএসসির মাধ্যমে গ্রুপ সি এবং গ্রুপ ডির জন্য আজকে তোমাদের কাছে আমি জিকের পার্ট 1 এর ক্লাস নিয়ে চলে এসেছি। এরই পাশাপাশি যারা আরআরবি গ্রুপ ডির জন্য খাটছো, অ্যাকচুয়ালি রেলের, তাদের জন্য কিন্তু আজকের এই জিকের পার্টটি খুবই গুরুত্বপূর্ণ। অনেকে ভাবতে পারে যে রেলে কিন্তু জিকের সিলেবাস নেই। তো আমি বলবো জিকে এবং জিএস দুটোই সেমভাবেই কিন্তু কাজ করে। যারা জিকে পড়বে জিএস এর কাজ করবে, যারা জিএস পড়বে জিকের কাজ করবে। তো এইভাবে কিন্তু তোমরা এই জিকের ক্লাসটি ছেড়ো না। এখান থেকে কিন্তু কোশ্চেন থাকেই। অ্যাকচুয়ালি সিলেবাস বলতে কিন্তু কিচ্ছু হয় না, তোমাদের সব কিছু জানতে হবে, প্রত্যেকটি বিষয়ে তোমাদের নলেজ নিতে হবে। ওকে, যাই হোক, ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট। যারা আমার চ্যানেলে নতুন দেখছো, এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, তাদের কাছে আমার এতটুকু রিকোয়েস্ট, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে একটু প্রেস করে আমার পাশে সর্বদাই তোমরা থাকো। এবং সর্বশেষে ক্লাসটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিতে কেউ ভুলবে না। এবং যাদের যেখানে সমস্যা হচ্ছে তারা অবশ্যই কমেন্ট বক্সে আমাকে একটু কমেন্ট করে জানাবে। তাহলে চলো আর সময় নষ্ট না করে আমরা সরাসরি এবার চোখ রাখি প্রথম যে কোশ্চেন। দেখো কি বলেছে। বলেছে গান্ধীর লবণ সত্যাগ্রহ অন্য কি নামে পরিচিত? গান্ধীর লবণ সত্যাগ্রহ অন্য কি নামে পরিচিত? অ্যান্সারটি হবে তোমাদের আইন অমান্য আন্দোলন। এটা হচ্ছে কোশ্চেনের অ্যান্সার। গান্ধীর লবণ সত্যাগ্রহ অন্য কি নামে পরিচিত? আইন অমান্য আন্দোলন। এখন এর থেকে আমরা আর একটু ডিটেলস জেনে নিই। ওকে, দেখো, এই যে আইন অমান্য আন্দোলন, এই আইন অমান্য আন্দোলন 1930 সালে 1930 সালে হয়েছিল। কোন দিনে হয়েছিল? 12ই মার্চ, 12 মার্চ, 12ই মার্চ 1930 সালে আইন অমান্য আন্দোলন হয়েছিল। ওকে, এখান থেকে কিন্তু আমরা আরো কোশ্চেন পেলাম, পরীক্ষাতে দেয়। এবার কতজন সদস্যকে নিয়ে হয়েছিল এই আইন অমান্য আন্দোলন? সেটা হচ্ছে 78 জন সদস্যকে নিয়ে হয়েছিল এই আইন অমান্য আন্দোলন। ওকে, কোথা থেকে শুরু হয়েছিল? কোথা থেকে শুরু হয়েছিল এই কোশ্চেনটিও অনেক এক্সামে এসেছে। কোথা থেকে শুরু হয়েছিল? শুরু হয়েছিল সবরমতী আশ্রম থেকে। সবরমতী আশ্রম থেকে শুরু হয়েছিল 78 জন সদস্যকে নিয়ে। ওকে, যেটা ডান্ডি অভিযান নামে কিন্তু পরিচিত। ডান্ডি অভিযান, এই ডান্ডি অভিযান কে করেন? গান্ধীজি করেন। এখান থেকে কিন্তু এই কোশ্চেনটি হয়। ওকে, এবং এই যে আইন অমান্য আন্দোলন, এই আইন অমান্য আন্দোলন শেষ হয়েছিল তোমাদের 6 এপ্রিল 1930 সালের 6 এপ্রিলে গিয়ে কিন্তু এই আন্দোলনটা শেষ হয়। শুরু হয় 12ই মার্চ, শেষ হয় 6 এপ্রিল। ক্লিয়ার? আশা করি 1 নম্বর কোশ্চেনে যতগুলি এখানে বেসিক আলোচনা করলাম কারো সন্দেহ নেই, কারো কোনো সমস্যা নেই। প্রত্যেকটি পয়েন্ট তোমাদের কিন্তু নোট করতে হবে, কারণ এখান থেকে কিন্তু কোশ্চেন হয়। আমি ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করি। প্রত্যেকটি কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ। ওকে, তারপরে কোশ্চেনে দেখো কি বলেছে। বেনারসে কোন বছরে প্রাচীন সংস্কৃত সাহিত্য থেকে শিক্ষা প্রদানের জন্য হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয়? কোশ্চেনটি আরেকবার রিপিট করি। কি বলেছে? বেনারসে কোন বছরে প্রাচীন সংস্কৃত সাহিত্য থেকে শিক্ষা প্রদানের জন্য হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয়? এই যে হিন্দু কলেজ, এই হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয় কোথায়? বেনারসে। এই কথাটা কিন্তু মনে রাখতে হবে। অ্যান্সারটা হচ্ছে 1791 সালে, 1791, 1791 সালে হয় বেনারসে। ওকে, এইবার জোনাথন ডানকান, জোনাথন ডানকান এই কলেজটা কিন্তু প্রতিষ্ঠিত করেছিলেন বেনারসে। এই কথাটা মনে রাখতে হবে। ওকে, জোনাথন ডানকান প্রতিষ্ঠিত করেন। কার আমলে করেছিলেন? লর্ড কর্নওয়ালিসের আমলে। লর্ড কর্নওয়ালিসের আমলে প্রতিষ্ঠিত হয়েছিল, যেটা এখন সংস্কৃত কলেজ নামে পরিচিত। যেটা এখন সংস্কৃত কলেজ নামে পরিচিত। ক্লিয়ার? এখন এই কোশ্চেনের সাথে যাতে মিক্স না হয়ে যায় এই যে হিন্দু কলেজের ব্যাপারটা, এই জন্য আমি আরেকটি কোশ্চেন এখানে লিখে রেখেছি। কি লিখেছি? হিন্দু কলেজ কে প্রতিষ্ঠা করেন? দেখো, হিন্দু কলেজ কে প্রতিষ্ঠা করেন আর বেনারসে কে করেন, দুটো কিন্তু আলাদা।
হিন্দু কলেজ প্রতিষ্ঠা করেন রাজা রামমোহন রায়। কত সালে? 1817 সালে রাজা রামমোহন রায় হিন্দু কলেজ প্রতিষ্ঠা করলো। এখন কাদের নিয়ে বা কাদের সহযোগিতাতে হয়েছিল এই হিন্দু কলেজ প্রতিষ্ঠিত? হয়েছিল ডেভিড হেয়ার এবং আলেকজান্ডার ডাফেরের সহযোগিতাতে। ডেভিড হেয়ার ও আলেকজান্ডার ডাফেরের সহযোগিতাতে রাজা রামমোহন রায় 1817 সালে হিন্দু কলেজ প্রতিষ্ঠা করেন। ক্লিয়ার? তারপরে কোশ্চেনে দেখো কি বলেছে, নিউক্লিয়াসের মধ্যে কোন অংশ ডিএনএ আকারে জেনেটিক তথ্য বহন করে? কোশ্চেনটি দেখো একটু ভালোভাবে। কি বলেছে? নিউক্লিয়াসের মধ্যে কোন অংশ ডিএনএ আকারে জেনেটিক তথ্য বহন করে? সঠিক অ্যান্সার হচ্ছে ক্রোমোজোম। নিউক্লিয়াসের মধ্যে যে ক্রোমোজোম, সেই ক্রোমোজোমটি হচ্ছে জেনেটিক তথ্য বহন করে থাকে। ওকে, এখান থেকে আমরা আরেকটু ডিটেলস জেনে নিই। কি কি জানবো? এই যে ক্রোমোজোম, মানবদেহ ক্রোমোজোমের সংখ্যা হচ্ছে 23 জোড়া, 23 পেয়ার্স, 23 জোড়া বা 46টি। ক্লিয়ার? এখান থেকে কিন্তু কোশ্চেন হয়। ক্রোমোজোমের সংখ্যা 23 জোড়া বা 46টি। এখন এই যে 23 জোড়া বা 46টি ক্রোমোজোমের মধ্যে 22 জোড়াকে কি বলা হয় এবং এক জোড়াকে কি বলা হয়, এটা আমাদের জানতে হবে। 22 জোড়া যেটা, সেটাকে বলা হচ্ছে অটোজোম। সেটা কি বলা হয়? অটোজোম। এবার 22 জোড়ার জায়গায় অনেক সময় 44, 44টি দেয় কিন্তু অপশনে। দুটোই মনে রাখতে হবে যে অটোজোম হচ্ছে 22 জোড়া, এই 23 জোড়ার মধ্যে হচ্ছে 22 জোড়া বা 44টিকে বলা হচ্ছে অটোজোম এবং এক জোড়া বা দুটিকে বলা হচ্ছে সেক্স ক্রোমোজোম। ক্লিয়ার? কোনো সন্দেহ নেই, তাই তো? এইবার আসি আমরা পরের কোশ্চেন। ভারতের প্রথম পরিকল্পিত শিল্প নগরী কোনটি? ভারতের প্রথম পরিকল্পিত শিল্প নগরী কোনটি? ভারতের প্রথম পরিকল্পিত শিল্প নগরী হলো জামশেদপুর। জামশেদপুর, এই যে জামশেদপুর একটা শহর, যা ভারতের পিটসবার্গ নামে পরিচিত। ভারতের পিটসবার্গ নামে কোন শহর পরিচিত? কোশ্চেনটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট। জামশেদপুর শহর। ক্লিয়ার? এটি কোথায় অবস্থান করেছে? ঝাড়খণ্ড রাজ্যে। এটি ঝাড়খণ্ড রাজ্যে অবস্থিত। এই কোশ্চেনটিও তোমাদের মনে রাখতে হবে। তারপরে কোশ্চেন দেখো কি বলেছে, ব্ল্যাক হোল ট্র্যাজেডির সময় বাংলার নবাব কে ছিলেন? ব্ল্যাক হোল ট্র্যাজেডির সময় বাংলার নবাব কে ছিলেন? সঠিক অ্যান্সার সিরাজ উদ্দৌলা। সিরাজ উদ্দৌলা ছিল ব্ল্যাক হোল ট্র্যাজেডির সময় বাংলার নবাব। কত সালে? 1756 সালে এটি হয়েছিল। 1756 সালে হয়েছে। কি হয়েছিল? ব্ল্যাক হোল ট্র্যাজেডির সময় বাংলার যে নবাব। ওকে, ক্লিয়ার? তারপরে কোশ্চেন, ভারতের রাষ্ট্রপতি কার কাছে পদত্যাগ পত্র পেশ করেন? ভারতের যে রাষ্ট্রপতি, তিনি কার কাছে পদত্যাগ পত্র জমা দিবেন বা পেশ করবেন? অ্যান্সার হচ্ছে তোমাদের উপরাষ্ট্রপতির কাছে। উপরাষ্ট্রপতির কাছেই তিনি তার পদত্যাগ পত্র জমা দিতে পারেন। ক্লিয়ার? এখন এখান থেকে আমরা আরেকটু জেনে নিই রাষ্ট্রপতি বিষয়ক। দেখো, রাষ্ট্রপতি সংক্রান্ত কি হচ্ছে, সংবিধানের 52 থেকে 62 অনুচ্ছেদের মধ্যে আলোচনা করা হয়েছে। এই যে রাষ্ট্রপতি যে বিভিন্ন বিষয়ক, এটা হচ্ছে সংবিধানের 52 অনুচ্ছেদ থেকে 62 অনুচ্ছেদের মধ্যে সম্পূর্ণ আলোচনা করা হয়েছে। ক্লিয়ার? তারপরে কোশ্চেন মানে এরই আরেকটু পার্ট আমরা আরেকটু জানবো ডিটেলসে। দেশের প্রথম নাগরিক হিসাবে সংবিধানের রাষ্ট্রপতিকে ধরা হয়। কোশ্চেন কিন্তু করে যে দেশের প্রথম নাগরিক হিসাবে সংবিধানের কাকে মানা হয়ে থাকে বা ধরা হয়ে থাকে? সেটা হচ্ছে সংবিধানের রাষ্ট্রপতিকে ধরা হয়ে থাকে দেশের প্রথম নাগরিক হিসাবে। ক্লিয়ার? রাষ্ট্রপতি আরো 3টে জিনিসের প্রধান হিসাবে কাজ করে। কি কি? দেখো, স্থল বাহিনীর প্রধান হচ্ছে ভারতের রাষ্ট্রপতি অ্যাকচুয়ালি। ঠিক আছে? তাহলে স্থল বাহিনীর প্রধান হচ্ছে রাষ্ট্রপতি হয়। তারপর হচ্ছে নৌবাহিনীর যে প্রধান, সেটা কিন্তু রাষ্ট্রপতি থাকে। আর একটা হচ্ছে বায়ুসেনা বাহিনীর যে প্রধান, সেটিও রাষ্ট্রপতি। এই 3টে কোশ্চেন মনে রাখতে হবে যে রাষ্ট্রপতি কতগুলির প্রধান হিসেবে কাজ করে? স্থল বাহিনীর, নৌবাহিনীর এবং বায়ু বাহিনীর, এই 3টের প্রধান হিসেবে কাজ করে থাকে রাষ্ট্রপতি। যাকে মানে এই রাষ্ট্রপতিকে এই সুপ্রিম কমান্ডারও বলা হয়। রাষ্ট্রপতিকে হচ্ছে সুপ্রিম কমান্ডারের কিন্তু প্রধান। এই জিনিসটা একটু মনে রাখতে হবে যে সুপ্রিম কমান্ডারের প্রধান কিন্তু রাষ্ট্রপতি। ওকে, এখন এখান থেকে আমরা আরেকটু জিনিস জেনে নিই, যেহেতু রাষ্ট্রপতি বিষয়ক, সেহেতু প্রথম যে রাষ্ট্রপতি
প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? ডক্টর রাজেন্দ্র প্রসাদ। আশা করি সকলেই জানো এই বিষয়টি, যে ভারতের প্রথম রাষ্ট্রপতি হচ্ছে ডক্টর রাজেন্দ্র প্রসাদ, তাই না? এবং ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতিকে, মহিলা রাষ্ট্রপতি হচ্ছে শ্রীমতী প্রতিভা প্যাটেল। ক্লিয়ার? শ্রীমতী প্রতিভা প্যাটেল হচ্ছে প্রথম মহিলা রাষ্ট্রপতি। আশা করি আজকের যে জিকে এর পাঠ, জেনারেল নলেজ, প্রত্যেকটি যে কোশ্চেন আমি তোমাদের বুঝিয়ে দিলাম, কোনো রকম সন্দেহ কিন্তু থাকার কথা নেই। আমি বারবার বলছি, শুধু এসএসসির মাধ্যমে গ্রুপ সি এবং গ্রুপ ডির জন্য কিন্তু ক্লাসটি নয়, যারা রেলের প্রিপারেশন নিচ্ছে গ্রুপ ডির জন্য, তাদের জন্য বহুতই ইম্পর্টেন্ট ক্লাস। কেউ কিন্তু জিকের ক্লাস ভেবে ছেড়ে দিও না যারা রেলের এক্সাম দিবে। জিকে জিএস কোনো ডিফারেন্স নেই। জিকের পার্ট জিএসে যাবে, জিএস এর পার্ট জিকেতে আসবে। সো তোমাদের প্রত্যেকটি বিষয় জানতে হবে, প্রত্যেকটি বিষয় পড়তে হবে। ওকে, তাহলে এই ক্লাসগুলি তোমরা একটু সুন্দরভাবে নোট করে রিভাইজ করতে থাকো। আমি আবার আসবো পরবর্তী পার্ট নিয়ে। তাহলে আজকের মতো আমি এখানেই শেষ করছি।